হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের অংশ হিসাবে সিপিসি থেকে আলোচনা করব। সিপিসি 36 সহ পরবর্তী বেশ কয়েকটা সেকশন নিয়ে আলোচনা করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। 136-এ যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বাইরে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বা কারো সম্পত্তি ক্রয় করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা বা প্রজ্ঞাদেশ সেই ব্যক্তি বা সম্পত্তি যে জেলার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত সেই জেলার ডিস্ট্রিক্ট কোর্টে পাঠাতে হবে। ফর এক্সাম্পল, এটা এরকম হয় যে ঢাকা কোর্ট কোন একটা ডিগ্রি এক্সিকিউট করতে যাচ্ছে এমন একজন বিবাদের বিরুদ্ধে, যে বিবাদী হয়তো পার্শ্ববর্তী আহ, জেলায় বসবাস করে, নরসিংদীতে জেলায় বসবাস করে ফর এক্সাম্পল। তো এখন ঢাকা জেলার একটি কোর্ট এই নরসিংদী জেলায় বসবাস করে কোনো বিবাদের বিরুদ্ধে কোনো সম্পত্তি প্রয়োগ করা ভোগ করতে পারবে না। তখন ঢাকা জেলার এই কোর্টকে আহ নরসিংদী জেলা জজ আদালতে এই প্রকাদেশটা পাঠিয়ে দিতে হবে। বা আহ, বিবাদীকে যদি গ্রেপ্তার করতে হয় তো গ্রেপ্তারি পরোয়ানাটা প্রথমে ওই জেলায় পাঠিয়ে দিতে হবে। তারপরে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট কোর্ট আবার যদি ক্রক হয় তো বিবাদী যে থানায় বসবাস করে সেই থানার যে আদালত সেখানে পাঠিয়ে দিবে এটা ক্রক করার জন্য। এইভাবে আসলে এই প্রক্রিয়াটা মেনটেন করা হয়, অর্থাৎ আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বাইরে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য, অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য, বা কারো সম্পত্তি ক্রয় করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা বা ক্রকাদেশ সেই ব্যক্তি বা সেই সম্পত্তি যে থানার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত বা যে জেলার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত সেই জেলার ডিস্ট্রিক্ট কোর্টে পাঠাতে হবে। এইখান থেকে একটা কোশ্চেন হতে পারে। কিরকম কোশ্চেন হতে পারে যে কোন আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বাইরে কোনো সম্পত্তি ক্রয় করতে হলে আম, সেই রক্ষাদেশটা কার কাছে পাঠাতে হবে? উত্তর হলো সংশ্লিষ্ট যে জেলায় বসবাসকারী বিবাদী তার ডিস্ট্রিক্ট কোর্টে পাঠিয়ে দিতে হবে। এরপরে আসেন 144 ধারা। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা ট্রিপল স্টার মার্ক করে রাখেন। এখান থেকে নানা সময় নানাভাবে কোশ্চেন হয়। এটাকে অর্ডার অফ রেস্টিটিউশন বলা হয়। রেস্টিটিউশন অর্থাৎ প্রত্যর্পণের আদেশ। এক্ষেত্রে এই জিনিসটা যে যে মানে যেভাবে প্রযোজ্য হয় আদালতে করে, এটা হলো যে যে ক্ষেত্রে আদালতের ডিগ্রি পরিবর্তিত হয়েছে বা বাতিল হয়েছে। দুইটা জিনিস খেয়াল করেন। আদালতের ডিগ্রি পরিবর্তিত হয়েছে অথবা বাতিল হয়েছে। ফর এক্সাম্পল, আদালত একটা ডিগ্রি দিয়েছে বাদীর পক্ষে, যে বাদী রিকভারি পজিশনের মোকদ্দমা করেছিল, ডিগ্রি পেয়েছে। আদালত বিবাদীর দখলীয় সম্পত্তিটা নিয়ে বাদীকে দিয়ে দিল। এইভাবে একটা ডিগ্রি এক্সিকিউট হলো, রিকভারি পজিশন ডিগ্রি। এখন এইখানে বিবাদী তো আর বসে থাকবে না, সে আপিল করলো। আপিল আদালতে গিয়ে সে মনে করেন জিতে গেল ডিস্ট্রিক্ট কোর্টে। এখন বাদীও ছেড়ে দেবে না, বাদী এটার বিরুদ্ধে রিভিশন করলো হাইকোর্ট ডিভিশনে। এখন সেখানে হয়তো বাদী আবার জিতে গেল, আবার বিবাদী সেও ছেড়ে দিল না, একদম লিভ টু অ্যাপিল করলো এপিল ডিভিশন পর্যন্ত। সেখানে গিয়ে দেখা গেল তো ফাইনালি বিবাদী আবার জিতে গেল। তখন ওই যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, যেখানে মামলাটা দায়ের হয়েছিল, সেই আদালতের ডিক্টেটে চলে আসবে। এসে বিবাদী তখন এখানে একটা অ্যাপ্লিকেশন দিতে পারবে আন্ডার সেকশন 144। এটিকে বলা হচ্ছে অর্ডার অফ রেস্টিটিউশন। অর্থাৎ সে দরখাস্ত দিয়ে বলবে যে বাদী এরকম আমার বিরুদ্ধে একটা রিকভারি পজিশনের মোকদ্দমা করেছিল এবং সে এরকম একটা বিগত এত তারিখে বিচারকারী আদালত থেকে ডিগ্রি প্রাপ্ত হয়েছিল, সেই ডিগ্রির অনুবলে আমার কাছ থেকে নালিশি জমিটার দখল বাদী বরাবর ফেরত দেওয়া হয়েছিল। যখন ফাইনালি আমি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত এটাকে চ্যালেঞ্জ করে ফাইনালি আমি জিতেছি, সম্পত্তিটা আমার বরাবর প্রত্যর্পণ করা। এটাকে বলা হয় অর্ডার অফ রেস্টিটিউশন। তাহলে এই বিবাদী যেহেতু সর্বশেষ আদালত থেকে উচ্চ আদালত থেকে জিতেছে, এতে সম্পত্তি তার বরাবর আবার ফেরত দিতে হবে। এই পিটিশনটার নামে হলো অ্যাপ্লিকেশন অফ রেস্টিটিউশন। অ্যাপ্লিকেশন অফ রেস্টিটিউশন এর প্রেক্ষিতে আদালত যে আদেশ দেবেন, আদেশ দেবেন, বাদীকে এখন নির্দেশ দেবেন যে এই সম্পত্তিটা বিবাদী বরাবর ফেরত দাও। এই কথাটা এখানে বলা হয়েছে। কেন কেন বলা হলো যে এখানে ডিক্রিটা বাতিল হয়ে গেছে, বাদীর পক্ষে আর ডিক্রিটা নাই।
দুইটা ক্ষেত্রে এখানে বলা হয়েছে ডিগ্রি যদি কোনোভাবে পরিবর্তিত হয় অথবা বাতিল হয়ে যায়। পরিবর্তিত হয় কিরকম, যেমন ধরেন একটা টাকার মোকদ্দমা, বাদী 10 লাখ টাকার মামলা করেছে, লোয়ার কোর্ট, ট্রায়াল কোর্ট 10 লাখ টাকার ডিগ্রি দিয়েছে, কিন্তু সর্বশেষ আদালতে দেখা গেল যে না, 10 লাখ টাকা না, এটা হলো 7 লাখ টাকা, এটা হলো পরিবর্তিত হয়েছে। তখন বাই দিস টাইমে যদি বিবাদীর কাছ থেকে এই 10 লাখ টাকা আদায় করা হয়, তখন বিবাদী আবার অ্যাপ্লিকেশন দিয়ে ওই 3 লাখ টাকা রেস্টিটিউশনের আদেশ চাইতে পারে। এটাকে বলা হচ্ছে যে ক্ষেত্রে আদালতের ডিগ্রি পরিবর্তিত হয়েছে অথবা বাতিল হয়েছে, সেক্ষেত্রে দরখাস্তের প্রেক্ষিতে বিচারকারী আদালত পুনরায় দখলযুক্ত ব্যক্তিকে দখলে অধিষ্ঠিত করতে পারবে, বা গৃহীত খরচা ফেরত দিতে পারেন, অথবা পরিশোধিত সুদ ফেরত দিতে পারেন, অথবা ক্ষয়ক্ষতি প্রদানের নির্দেশ দিতে পারেন, কিংবা মিন প্রফিট ফেরতের নির্দেশ দিতে পারেন। মিন প্রফিট কোনটা? ওই যে প্রথম যখন ডিগ্রি প্রাপ্ত হলো বাদী, বিবাদের কাছ থেকে জমিটা দখল নিল, এই দখল নেওয়ার পর আরো হয়তো 15 বছর মামলাটা চলেছে, ফাইনালি এপিলেট ডিভিশন থেকে বিবাদী আবার জিতেছে, তখন এই 15 বছর বাদী সম্পত্তিটা দখল ভোগে রেখে যে আহ, তার যে অর্জিত মুনাফা সুদ সহ এই জিনিসটা সে ফেরত চাইতে পারবে। এটাকে বলা হচ্ছে মিন প্রফিট। ওই সেকশন 2 সাবসেকশন 12 যে মিন প্রফিটের সংজ্ঞা করে দেওয়া হয়েছে সিপিসির, সেটাকে মিন করছে এখানে। তাহলে এইভাবে যদি আদেশ দেওয়া হয়, এটাকে বলা হয় প্রত্যর্পণের আদেশ। তো এই আদেশের জন্য নতুন করে আর মামলা করতে হবে না, একটা অ্যাপ্লিকেশন দিলেই যথেষ্ট। ঠিক। এখান থেকে 2013 সালে প্রশ্ন এসেছিল এমসিকিউতে, সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোনো আদেশ হলে সেটি হবে একটি রায়, খ ডিক্রি, গ আদেশ, ঘ রিভিউ। উত্তর হবে এটা একটা ডিক্রি বলে গণ্য হবে, কারণ সিপিসির সেকশন 2 সাবসেকশন 2 তে এটাকে ডিক্রি বলে গণ্য করা হয়েছে। তো অর্ডার অফ রেজিস্ট্রেশন একটা ডিগ্রি বলে গণ্য হবে, মাইন্ড এটা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আরো প্রশ্ন আসতে পারে যে কোন কোন অবস্থায় প্রত্যর্পণ আদেশ দেওয়া যায়। উত্তর হলো দুটি অবস্থায়। কি কি? তার একটি হলো ডিগ্রি যদি বাতিল হয় অথবা পরিবর্তিত হয়। আরেকটা প্রশ্ন এইভাবে আসতে পারে, এই জন্য সেশনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে প্রত্যর্পণের আদেশে আদালত কি কি বিষয় সিদ্ধান্ত নিতে পারে। প্রত্যর্পণ আদেশে আদালত পুনরায় দখলযুক্ত ব্যক্তিকে দখলে অধিষ্ঠিত করতে পারেন, গৃহীত মুনাফা ফেরত দিতে পারেন, পরিশোধিত সুদ ফেরত দেওয়ার আদেশ দিতে পারেন, বা ক্ষয়ক্ষতি প্রদানের নির্দেশ দিতে পারেন, অথবা মিন প্রফিট ফেরতের নির্দেশ দিতে পারেন। এরকম নানা ধরনের আদেশ দিতে পারে। সো এই সেকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই সেকশনটা মুখস্থ রাখতে হবে। এরপরে আসেন 151। দিস ইজ ভেরি ভেরি ফেমাস সেকশন ইন দ্য সিপিসি। সর্বত্র সর্বনিয়ত সিভিল ল প্র্যাকটিশনার এই সেকশনটা ব্যবহার করে থাকেন। এটা হলো ইনহারেন্ট পাওয়ার অফ দ্য সিভিল কোড। ইনহারেন্ট পাওয়ার অফ দ্য সিভিল কোড, এখানে আদালতের সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখান থেকে আসতে পারে যে আদালতের সিভিল কোডের সহজাত ক্ষমতা কোন সেকশনে দেওয়া হয়েছে, সেকশন 151, 151 ধারা। হম। তারপরে আসতে পারে যে এই ক্ষমতাটা আহ, ঠিক কি কি কারণে ব্যবহার করা যেতে পারে, যে সেকশন জিনিসটা দুই ভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হলো ফর এন্ডস অফ জাস্টিস, আরেকটা হলো টু প্রিভেন্ট এবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই দুই ভাবে ব্যবহার করা যেতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার পরবর্তী কোন ভিডিওতে